জেট কামান বন্দুকের গর্জন, কখনো আবার শুল্ক সংঘাতে অর্থনীতির ফালাফালা হয়ে যাওয়া, স্বজন হারানোর কান্না, হিংসা আর হানাহানি, রাজনীতি থেকে যুদ্ধ, দুর্যোগ থেকে মহাকাশ অভিযান। বিশ্ব রাজনীতির নিরিখে এ বছর যথেষ্টই উত্তপ্ত ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত। মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ভারত পাকিস্তান, ইরান ইসরায়েল এবং পাকিস্তান আফগানিস্তান। এদিকে প্রাকৃতিক বিপর্যয় থেকে মহাকাশ জয়ের স্বস্তি প্রাপ্তি ও অপ্রাপ্তির দোলাচলেই কেটে গিয়েছে গোটা বছর। ফিরে তাকালে অনেক পাওয়া না পাওয়ার হিসেব থেকে যায়। কত কি জীবন থেকে চলে যায়, কত কি থেকে যায়, তেমনি কত কি ঘটে যায় আমাদের আশেপাশে। কোথাও আগুন লেগে সব শেষ হয়ে যায়, তো কোথাও জলে ভেসে হাহাকার। বছর শেষে বিশ্বের এমন কিছু ঘটনায় ফিরে দেখব সময় কলকাতার পর্দায়। ফিরে দেখা যাক 2025-এ বিদেশের কোন কোন ঘটনা দাগ কাটল। বছরের শুরুটা ছিল চমৎকার। 20শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একেবারে সামনের সারিতে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ক্ষমতা হাতে পাওয়ার দুদিনের মধ্যেই মোট 220টি এক্সিকিউটিভ অর্ডারে সই করেন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, যা ছিল এক কথায় নজিরবিহীন। ট্রাম্পের শপথের দিনই নতুন ওপেন সোর্স রিজনিং মডেল অর্থাৎ বিনামূল্যে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করে চীন সংস্থা ডিপসিক। এর নাম ছিল ডিপসিক R1। প্রযুক্তিটি বাজারে আসতেই মার্কিন শেয়ার বাজারের নামে ধস, হু করে সম্পদ হারাতে থাকে যাবতীয় টেক জায়ান্ট সংস্থা। বেজিংয়ের কৃত্রিম মেধাভিত্তিক প্রযুক্তিটির সঙ্গে আমেরিকার ওপেন AI তৈরি চ্যাট জিপিটির বেশ মিল রয়েছে, ফলে চীনের বিরুদ্ধে প্রযুক্তি নকলের অভিযোগ তোলে ওয়াশিংটন। জানুয়ারিতে ট্রাম্পের শপথ, আর ফেব্রুয়ারিতে মার্কিন ভূম সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার মনসদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে পুরনো বন্ধুত্ব আরও একবার ঝালিয়ে নিতেই সে দেশে যান নমো। হঠাৎ সাক্ষাৎ, চলে বৈঠক, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক আলোচনায় বাদ পড়েনি কিছুই। কথা হয় দুই দেশের পারস্পরিক শুল্ক নীতি নিয়েও, যদিও সময় যত এগিয়েছে শুল্ক নীতিতে চড়াই উতরাইয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই পুরনো বন্ধুকে আলিঙ্গন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শেষেও ধরা পড়ে দুই রাষ্ট্রপ্রধানের উষ্ণ সম্পর্কের সেই ছবি। মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। সেই মতোই এপ্রিলে দিল্লিতে আনা হয় 2008 সালে মুম্বাই হামলার মূল অভিযুক্ত তাহাউর রানাকে। হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই ট্রাম্পের আক্রমণাত্মক অভিবাসন নীতি নিয়ে বারবার উত্তাল চেহারা নিয়েছে আমেরিকার শহরগুলি। দফায় দফায় হাতে শিকল, পায়ে বেড়ি বেঁধে নিজের দেশে পাঠাতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। তালিকায় ছিল ভারতীয়রাও। তবে সবচেয়ে বেশি শিরোনাম কেড়ে নেয় যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসী প্রবাহ। একদিকে মানবিক সাহায্যের দাবি, অন্যদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই দুই মতবাদের সংঘর্ষ মার্কিন রাজনীতিকে আরও উত্তেজিত করে। একদিকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে খোদ রাষ্ট্রপুঞ্জ এবং পশ্চিমী বিশ্বকে তোপ দেখে মার্কিন প্রেসিডেন্ট তার অবস্থানে অটল। এমনকি রাষ্ট্রপুঞ্জের মদতেই পশ্চিমের দেশগুলিতে অনুপ্রবেশ চলছে বলেও দাবি করেন ট্রাম্প। প্রেসিডেন্টের চেয়ারে বসেই সারা বিশ্বের সাড়া ফেলে দেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের শুল্কনীতি। গত 2রা এপ্রিল ছাড়যুক্ত পারস্পরিক শুল্কনীতি ঘোষণা করেন ট্রাম্প। দেখা যায় বেছে বেছে আমেরিকার বন্ধু দেশগুলির ওপর বেশি পরিমাণে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের ওপর 100% এবং ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে ধীরে ধীরে তা বাড়তে থাকে। ভারতের ক্ষেত্রে এই শুল্কের মধ্যে 25% ছিল রাশিয়া থেকে তেল কেনার শাস্তি। ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা ছড়ায়। বিশেষ করে আমেরিকা, চীন ও রাশিয়ার মধ্যে শুল্ক নীতি ঘিরে শুরু হয় নতুন করে ঠান্ডা লড়াইয়ের দর কষাকষি। মার্কিন প্রেসিডেন্টের এহেন পারস্পরিক শুল্ক নীতি মেনে নেয়নি চীন। ফলে ইগলের সঙ্গে সরাসরি বাণিজ্য যুদ্ধে নেমে পড়ে ড্রাগন। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ওই সময় ভারতকে নিয়ে একাধিক ইতিবাচক মন্তব্য করতে শোনা গিয়েছিল চীনকে। এসবের মাঝেই নিলামে টাকার মতো করে একে অপরের পণ্যের শুল্কের মাত্রা বাড়াতে থাকে ওয়াশিংটন ও বেজিং। পরবর্তী সময় আমেরিকাকে বিরল খনিজের সরবরাহ বন্ধ করে দেয় চীন। ট্রাম্পের হুমকিতেও এ ব্যাপারে কোনো কাজ হয়নি।
2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে খোলাখুলিভাবে সমর্থন জানান ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্ক। ক্ষমতার শীর্ষে পৌঁছে মাস্ককে নিজের কিচেন ক্যাবিনেটের সদস্য করে নেন ট্রাম্প। তার জন্য তৈরি হয় ডিপার্টমেন্ট অফ গভর্নর এফিসিয়েন্সি বা ডজ নামের সম্পূর্ণ নতুন এবং পৃথক একটি দপ্তর। এর মূল কাজ ছিল প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয়, কাটছাঁট এবং অর্থনৈতিক সাশ্রয়। কিন্তু হঠাৎই সেখান থেকে পদত্যাগ করেন মাস্ক। 10 মাসের উদ্দাম প্রেম ভাঙতেই শুরু হয় কাদা ছোড়াছুড়ি। মে মাসের শেষের দিকে জনস্বার্থে একটি বিলের স্বাক্ষর করেন ট্রাম্প। নিজে সেটিকে ব্যাখ্যা করেন বড় ও সুন্দর বিল হিসেবে। কিন্তু ওই আইনকে কেন্দ্র করেই মাস্কের সঙ্গে শুরু হয় তার তিক্ততা। ট্রাম্পের ওই বিলের ফলে এতদিন ধরে ডজ যে কাজ করে এসেছে তা ব্যর্থ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন মাস্ক। ডজ থেকে পদত্যাগের পর ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন মাস্ক। আরও এক ধাপ এগিয়ে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেন মাস্ক। ইমপিচমেন্ট পদ্ধতিতে প্রয়োগ করে তোলেন ট্রাম্পের অপসারণের দাবি। পাল্টা মাস্কের সংস্থার ভর্তুকি বাতিলের হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। জুলাইয়ের প্রথম সপ্তাহে আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল তৈরি করেন টেসলা কর্তা। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের তর্কাতর্কি কুর্সিতে বসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে তার সঙ্গে দেখা করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে পূর্ব ইউরোপের সংঘর্ষের জন্য কিভকেই দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যমের সামনে বেনজিরভাবে প্রবল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই রাষ্ট্রনেতা। ওই সময় জেলেনস্কিকে একরকম হোয়াইট হাউস থেকে তাড়িয়ে দেন ট্রাম্প। কাটছাঁট করেন কিভকে দেওয়ার সাময়িক সাহায্য। এর মধ্যেই নজর ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনার দিকে। 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধ 2025 সালেও থামেনি। প্রায় 3 বছর ধরে চলা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ, ধ্বংস হয়েছে বিপুল সম্পত্তি। একাধিক দফায় আলোচনা হলেও স্থায়ী সমাধান এখনও অধরা। আগ বাড়িয়ে যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনায় বসেন। একাধিকবার ট্রাম্প বৈঠকে বসেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও। তবে যুদ্ধ থামার আশা তৈরি হলেও তা বারবার হতাশায় বদলে গিয়েছে। পেহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। এরপর 4 দিন ধরে যুদ্ধ চলে দুই দেশে। সেই যুদ্ধ থামাতে হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ঘোষণার আগেই যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। যদিও ভারত সে দাবি খারিজ করে জানায়, পাকিস্তানের ডিজিএমওর অনুরোধে সম্মত হয়ে যুদ্ধ থামিয়েছে ভারত। পাকিস্তান অবশ্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে যাবতীয় কৃতিত্ব তাকেই দেন। ঠিক সেই সময় থেকেই সচক্ষে ভারত আমেরিকার সম্পর্কের চির নজরে আসে গোটা বিশ্বের। এপ্রিলের পর থেকেই লাগাতার নিম্নমুখী ভারত মার্কিন সম্পর্ক। অপারেশন সিঁদুরের পর খোলাখুলিভাবে পাকিস্তানকে বগল দাবা করেছে আমেরিকা। অপারেশন সিঁদুরে মার খাওয়া সত্ত্বেও পদোন্নতি হয় পাক সেনাপ্রধান আসিম মুনিরের। 20 মে তাকে ফিল্ড মার্শাল করে দেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এরপর ঘন ঘন যুক্তরাষ্ট্র সফর করেন মুনির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার। আমেরিকার মাটিতে দাঁড়িয়েই ভারতে পরমাণু হামলার হুমকি দেন তিনি। পরবর্তী সময়ে IMF ও বিশ্বব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে আর্থিক সাহায্য পেতে থাকে দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে থাকা পাকিস্তান। গত 13 জুন ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালালে পশ্চিম এশিয়ার শিয়া ও ইহুদি ফৌজের মধ্যে শুরু হয় যুদ্ধ। তবে তা মাত্র 12 দিন স্থায়ী হয়। ইহুদিরা সাবেক পারস্য মুলুকে তাদের অভিযানের নাম রাখে অপারেশন রাইজিং লায়ন। পাল্টা প্রত্যাঘাত শানানো তেহরানের অভিযান পরিচিতি পায় অপারেশন ট্রু প্রমিস 3 নামে। চলে লাগাতার আঘাত প্রত্যাঘাত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করেও সেগুলিকে আটকাতে পারেনি তেল আভিভ। 22 জুন ইরান ইসরায়েল সংঘাত ইহুদিদের পক্ষ নিয়ে আসরে নামে আমেরিকা। তেহরানের ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে বাংকার বুস্টার বোমা ফেলে মার্কিন বায়ুসেনা। অভিযানে পোশাকি নাম অপারেশন মিডনাইট হ্যামার রাখে ওয়াশিংটন। এরপরেই ট্রাম্পের মধ্যস্থতায় সংঘবিরতিতে রাজি হয় দুপক্ষ। জুলাইয়ে বিতর্কিত পান্না ত্রিভুজকে কেন্দ্র করে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিছুদিন চলার পর বন্ধ হয় সেই যুদ্ধ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের দুপক্ষের শুরু হয় গোলাবর্ষণ। লড়াই থামাতে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, আর্মেনিয়া ও আজারবাইজান এবং রোয়ান্ডা ও ডেমোক্রেটিক্যাল রিপাবলিক অফ কঙ্গোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ থামিয়েছেন তিনি।
আগস্টের শেষের দিকে একগুচ্ছ রণতরী ও পরমাণু ডুবোজাহাজকে ক্যারিবিয়ান সাগর তীরবর্তী দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে ফেলে আমেরিকার নৌবাহিনী। পাল্টা বিস্তীর্ণ উপকূল জুড়ে সমরসজ্জা শুরু করে দেন সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রাম্পের অভিযোগ, কারাকাসে মাদক মাফিয়াদের যথেষ্ট দাপাদাপি রয়েছে, চোরাপথে সেই মাদক ঢুকছে যুক্তরাষ্ট্রে। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার একাধিক নৌকা উড়িয়ে দেয় ওয়াশিংটনের নৌসেনা। সেগুলিতে মাদক পাচার হচ্ছিল বলে অভিযোগ। মৃত্যু হয় বেশ কয়েকজনের। দক্ষিণ এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ সমীকরণ পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। তালিবান মন্ত্রীর ভারত সফরের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি স্পষ্ট হয়। তারপরও সংঘাতে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশই। সংঘাতের সূত্রপাত 9 অক্টোবর। তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামের বিদ্রোহী গোষ্ঠীর ফিদায় হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বেঁধে যায় সীমান্ত সংঘর্ষ। হিন্দুকুশের কোলের দেশটি পাকতিকা, কহন্দর ও স্পিন বোরাক এলাকায় একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় দুপক্ষের ফৌজ। টিটিপির গুপ্তঘাঁটি ওড়ানোর নামে পশ্চিমের প্রতিবেশীর একাধিক জায়গায় বোমাবর্ষণ করে ইসলামাবাদের বিমান বাহিনী। পরে অবশ্য তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুপক্ষ। তবে দুদেশের বাণিজ্যের পথ এখনও বন্ধ, উত্তেজনা কাটেনি। এত অস্থিরতার মধ্যেও স্বস্তির খবর আসে মহাকাশ থেকে। নাসার মহাকাশচারী বুচ উইলিমোর ও সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফেরেন। ত্রুটিপূর্ণ জানে 8 দিনের মিশন গিয়ে দাঁড়ায় 9 মাসে। শেষ পর্যন্ত ইলন মাস্কের স্পেস এক্স ক্যাপসুলে ফ্লোরিডার উপকূলের নিরাপদ স্প্যাশ ডাউন তাদের ফেরা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার ইতি টানে। গত সেপ্টেম্বরে জেনজির বিপ্লবে নেপালের ক্ষমতা হারায় কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে হিমালয়ের কোলের দেশটির সরকার। তারই প্রতিবাদে নেপাল জেনজির আন্দোলন শুরু করে। তৎকালীন ওলি সরকারের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তারা। পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশের ছোড়া গুলিতে মৃত্যু হয় 14 জনের। লাগাতার প্রতিবাদে 9 সেপ্টেম্বর কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন সুশীলা কার্কি। ঝা চকচকে শহরের বহুতল, কিন্তু আগুন গিলে খেয়ে নেয় সব। হংকংয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় প্রায় 300 জনের। বহু বছর এমন বিপর্যয়ের মুখে পড়েনি হংকং। ধোঁয়া, আতঙ্ক আর দগ্ধ ভবনের ছবি নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। 1996 সালের নভেম্বর মাসে এমনই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে হংকংয়ের একটি বাণিজ্য কেন্দ্রে। দীর্ঘ 20 ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে। এবারের ঘটনায় সেই দুঃসহ স্মৃতি ফিরে আসে। প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতবিক্ষত হয়েছে একাধিক দেশ। আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে বন্যায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। চীনেও বন্যার প্রভাব পড়ে। আফ্রিকার ইথিওপিয়াতে 1200 বছর পর জেগে ওঠা আগ্নেয়গিরি নতুন করে আতঙ্ক ছড়ায়। 25 লাতিন আমেরিকায় নজর কাড়ে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশি অভিযান। মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে অন্তত 121 জনের মৃত্যু হয়। রিও ডি জেনেরিওর আকাশে গুলির শব্দ, রাস্তায় রক্ত, ঘরবন্দি সাধারণ মানুষ, যেন যুদ্ধের ময়দান হয়ে উঠেছিল শহরটি। ব্রাজিলের রক্তক্ষয়ী অভিযানের ইতিহাসে এই ঘটনা বেনজির। লক্ষ্য ছিল কুখ্যাত মাদক চক্র কমান্ডো ভেরমেলো, বাংলায় যার অর্থ লাল কমান্ড। রাস্তায় সারি সারি দেহ পড়ে থাকার ছবি গোটা বিশ্বকে স্তব্ধ করে দেয়। 2 মাস ধরে পরিকল্পিতভাবে এই অভিযানে জঙ্গলে ফাঁদ পেতে ধরা হয় সন্দেহভাজনদের। 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখান থেকে বেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, বেজিং এর ওপর ধার্য হওয়া শুল্ক কমাবে আমেরিকা। শুধু তাই নয়, বিরল খনিজ সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেন তিনি, যদিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি ড্রাগন। নোবেল চাই তার। নোবেলের জন্য বছরভর কান্নাকাটি করেছে বললেও খুব একটা হয়তো ভুল বলা হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান, তা শুনলেই অনেকেই মুখ টিপে হাসেন। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। তবে ট্রাম্প বারবার দাবি করতে থাকেন 2025 সালে মোট 7টি যুদ্ধ থামিয়েছেন তিনি। কিন্তু তারপরেও নোবেল শান্তি পুরস্কার অধরাই থেকে গিয়েছে তার। অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো। এটি পাওয়ার ব্যাপারে প্রবল আশাবাদী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নাম ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া মাচাদো সেই ট্রাম্পকেই উৎসর্গ করে দেন নোবেল শান্তি পুরস্কার। তবে ট্রাম্পেরও দুধের স্বাদ ঘোলে মেটে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ গাজা থেকে তাদের দেশের যুদ্ধবন্দীদের মুক্তি এবং 2 বছর ধরে চলমান যুদ্ধের অবসানের অবদান রাখার জন্য ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার কথা বলেন। ইসরায়েল এর আগে 2013 সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পুরস্কার দিয়েছিল। অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় মিশরের সম্মেলনে গাজা চুক্তিতে সই করে বেশ কয়েকটি দেশ। সেখানে অবশ্য ছিল না যুযুধান ইসরায়েল ও প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি। শান্তি চুক্তি হওয়ার পরেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যায় ইহুদি বিমান বাহিনী। ডিসেম্বরে গাজার হলুদ রেখা পর্যন্ত সীমান্ত বিস্তার করার কথা জানিয়ে দেন ইসরায়েলি সেনাপ্রধান। ফলে তা নিয়ে নতুন করে তৈরি হয় জটিলতা। যদিও ট্রাম্প নিজে আত্মবিশ্বাসী, দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যুদ্ধ থেমেছে, এবার শান্তি ফিরবে। এসিও সম্মেলনে ঘটে যাওয়া এক দৃশ্য গোটা বিশ্বের নজর কাড়ে। এসিও সামিটে যোগ দিতে চীনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। আলাদা করে জিনপিং এবং পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। তবে সব থেকে নজর কাড়ে মোদী পুতিন জিনপিংয়ের আলাপচারিতার ফ্রেম। বিশ্ব কূটনীতির আকাশে নতুন অক্ষরের নাম RIC, অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া, চীন। শুরু হয় চর্চা। তবে এই আলাপচারিতার ফ্রেম দেখে খানিকটা ঈর্ষান্বিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, মনে হচ্ছে আমার ভারত আর রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর জল্পনার খবর নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা সমালোচনার শেষ নেই। নভেম্বরের শেষ সপ্তাহে জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ডিসেম্বরের গোড়ায় আদিওয়ালার জেলের সামনে অবস্থানে বসেন ইমরানের বোনেরা। ইমরানের দলের নেতাকর্মীরা বিক্ষোভ দেখালে রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিমের প্রতিবেশী একাধিক এলাকা। এসবের মাঝে ইমরান খানের মৃত্যুর জল্পনা গুঞ্জন উড়িয়ে দিয়েছে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার। 2024 সালের গণ অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন বঙ্গবন্ধু কন্যা। তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠে হাসিনা বিরোধীরা। ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমান্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তাণ্ডব চালানো হয় শেখ হাসিনার বাসভবন সহ একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে হিংসা। বেছে বেছে আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়িতে হামলা চালান হাসিনা বিরোধীরা। গত বছর বাংলাদেশের গণ অভ্যুত্থানের অন্যতম মুখ ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ভারত বিরোধী এই নেতাকে গুলি করে পালায় এক দুষ্কৃতী। গুরুতর আহত হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেখানেই মৃত্যু হয় তার। হাদির মৃত্যুর খবর আসতেই অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে পড়ে বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চলে, দেওয়া হয় ভারত বিরোধী স্লোগানও। 17 বছর পর খালেদা পুত্রের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নয়া মোড়। 17 বছরের নির্বাসন পর্ব কাটিয়ে অবশেষে বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তারেকের সঙ্গেই ফিরেছেন তার স্ত্রী জুবাইদা এবং কন্যা জাইমা। 18 মাসের কয়েদবাসের পর 2008 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি। সেই সময় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তারেক। 2004 সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলাতেও তারেকের বিরুদ্ধে মামলা হয়। 18 মাস জেলে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় তাকে। জেলে খালেদা পুত্রের ওপর অত্যাচার করারও অভিযোগ ওঠে। সে সময় বাংলাদেশ ছাড়েন তিনি। তবে 2024 সালের অগস্টে হাসিনা সরকারের পতনের পর সব মামলা থেকে তারেককে মুক্ত করা হয়। গত 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরেন তারেক। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগেই তারেকের প্রত্যাবর্তন উজ্জীবিত খালেদা জিয়ার দল বিএনপি, সেই সঙ্গে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার চাপে পড়ে গেল বলে মনে করছে অনেকেই। আন্তর্জাতিক স্টেশনে প্রথম ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখেন গত জুনে। 25 জুন অ্যাক্সিওম মিশন 4 এর মিশন পাইলট হিসেবে মহাকাশে পাড়ি দেন তিনি। অন্তরিক্ষে 18 দিন কাটিয়ে 15 জুলাই 2025 সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন। তৈরি হয় ইতিহাস। গগনযানের জন্য নির্বাচিত 4 মহাকাশচারীর মধ্যে অন্যতম শুভাংশু। 41 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যান শুভাংশু। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণকারী প্রথম ভারতীয় তিনি। মহাকাশ থেকে ভারতকে দেখে রাকেশ শর্মা বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা। 41 বছর পর শুভাংশু শুক্ল মহাকাশ থেকে ভারতের চেহারাকে ঐশ্বরিক বলে উল্লেখ করেন। মহাকাশ থেকে ফিরে এসে শুভাংশু বলেছিলেন, আজও মহাকাশ থেকে ভারতকে দেখতে সবচেয়ে সুন্দর মনে হয়। জয় হিন্দ, জয় ভারত।
বলেন, এই মিশন গোটা দেশের মিশন। এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।